আন্তর্জাতিক চুক্তির উদ্ধৃতি দিয়ে বলেছে যে যেই সমাজে দুর্বল যারা, সবচেয়ে দুর্বল যারা, ভালনারেবল যারা, তাদের কতটুকু সুরক্ষা দেওয়া হয়েছে তার উপর নির্ভর করে সেই সমাজ কতটুকু সভ্য। তো আমরা নিশ্চয়ই আমরা সভ্য হতে চাই, এবং আমরা মাঝে মাঝে আমরা সভ্যকে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, অতীতেও দেখা দিয়েছে, এখনো দেখা দিচ্ছে। তো এর থেকে উত্তরণ ঘটাইতে হবে। তো আমাদেরকে সভ্য হতে হলে সমাজে যারা ভালনারেবল দুর্বল শ্রেণী আছে তাদের সব রকম অধিকার নিশ্চিত করতে হবে। তো আমাদের এখানে আরো কয়েকটা কথা আছে, গণতন্ত্র, নির্বাচনী অঙ্গীকার। আমাদের অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থা যদি কার্যকর করতে হয় তাহলে শুধু সংখ্যালঘুদের নয়, এবং আমাদের সমাজের সকল শ্রেণীর ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে হবে। যেমন নির্বাচনের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যারা ভোটার হতে চায় তাদের ভোটার হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। তারা যাতে ভোটার হতে পারে সেটা নিশ্চিত করতে হবে যদি গণতন্ত্র সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক হতে হয়। তো এটা সংখ্যালঘু এবং সব সমাজের সকল শ্রেণীর তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকতে হবে, এবং যারা প্রার্থী হতে চায় তারা যেন প্রার্থী হতে পারে এটাও নিশ্চিত করতে হবে। আমি গণতন্ত্রের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের প্রেক্ষাপটে বলছি। এবং যারা ভোট দিতে চায় তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, কোন রকম ভয়ভীতি, কোন রকম হুমকির মুখোমুখি না হয়ে তারা যেন যে বিনা দ্বিধায় তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। শুধু তাই নয়, তারা যখন ভোটাধিকার প্রয়োগ করে সেই ভোটটা যেন যথাযথভাবে যার পক্ষে দিয়েছে, যেই বিষয়ে দিয়েছে সেই বিষয়ে যেন এটা সেই লক্ষ্যে যেন এটা গণনা করা হয়। তাহলেই একটা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ ধাপ আমরা 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 অর্জন করব। আর এখানে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে এবং নির্বাচনী অঙ্গীকারের কথা বলা হয়েছে। তো এই আমি এতক্ষণ পর্যন্ত যত বক্তব্য শুনলাম, এই বিষয়টার বাইরে অনেকে বক্তব্য রেখেছে। এর কারণ হলো এটার উত্তর তো হ্যাঁ, এই যে বিষয়টার উত্তর না খাওয়ার কোনো সুযোগ নেই। তাই অনেক আনুষঙ্গিক বিষয়ে আলোচনা হয়েছে, যেমন গণতন্ত্র এবং নির্বাচনী অঙ্গীকার। তো নির্বাচনী অঙ্গীকারটা আমরা তো, আমার মনে হয় আমাদের এখানে বোধহয় আমাদের এই সুব্রত দায় বলেছেন যে নির্বাচনী অঙ্গীকার করা হয়েছে, অতীতে লিখিত অঙ্গীকার করা হয়েছে, কিন্তু এরপরে ভুলে যাওয়া হয়েছে। কিন্তু এই নির্বাচনী অঙ্গীকারটা কিন্তু একটা চুক্তি, একটা দলের পক্ষ থেকে জনগণের কাছে একটা লিখিত চুক্তি, যদিও এটা স্বাক্ষরিত নয়। কিন্তু আমি নিশ্চিত আমাদের অ্যাডভোকেট সুব্রত দা বলবেন যে অ্যাডভোকেট হিসাবে যে অলিখিত চুক্তিও একটা চুক্তি, এবং এটাও মানা বাধ্যতামূলক। তাই আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো যে নির্বাচনী ইশতেহার দেবে সেটা যেন ভবিষ্যতে জাস্টিসেবল হয়, অর্থাৎ আমরা যেন আদালতে যেতে পারি। আমাদের ইসলামিক আন্দোলনের ভাই বলেছেন তারা প্রতি 6 মাস অন্তর অন্তর পর্যালোচনা করার কথা বলেছেন। আমরা অতীতে করেছি, এটা নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা করেছি। আমার মনে হয় ভবিষ্যতে আমাদের নির্বাচনী অঙ্গীকার, নির্বাচনী ইশতেহার জাস্টিসেবল হওয়া উচিত, অর্থাৎ নাগরিকদের আদালতে গিয়ে এটা বাস্তবায়িত হয়েছে সেটা নিশ্চিত করার অধিকার যেন থাকে। কারণ যে রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহার ভিত্তিতে ভোট চায়, এবং সেই নির্বাচনী ইশতেহার এই অঙ্গীকারের ভিত্তিতে মানুষ তাদের প্রতি তাদের পক্ষে ভোট দেয় কিংবা ভোট না দেয়। তো এখন তারা মানুষের কাছে এই অঙ্গীকার করে যখন ক্ষমতায় যায়, তখন তাদের জন্য এই অঙ্গীকারগুলো রক্ষা করাটা বাধ্যতামূলক হওয়া দরকার। তো আমি আশা করি মেবি আমরা একটা টেস্ট কেস করতে পারি, আমরা হয়তো আদালতে গিয়ে দেখতে পারি, আমি জানি না আমাদের এটা যে আদালত এটাকে গ্রহণ করবে কিনা। এনিওয়ে, সো নির্বাচনী অঙ্গীকারের ব্যাপারে এটুকু। আর গণতন্ত্র, অবশ্যই গণতন্ত্রের জন্য সবার অধিকার নিশ্চিত করতে হবে, সংখ্যালঘুদের অধিকার তো নিশ্চিত করতে হবে। তো গণতন্ত্রের তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, এবং সুষ্ঠু নির্বাচনটা
নির্বাচনটা একদিনের বিষয় নয়। আমি যে কয়টা ধাপের কথা বলেছি, নির্বাচনটা একটা দীর্ঘমেয়াদী বিষয়, এবং এই সবগুলো বিষয় ভোটার তালিকায় অন্তর্ভুক্তি থেকে আরম্ভ করে সেই ভোটদান পর্যন্ত, এবং ভোট সঠিকভাবে গণনা, এবং যে নির্বাচনী যে সকল বিরোধ আছে সেগুলোর যথাসময়ে এগুলোর সুরাহা হওয়া, এগুলো না হলে কিন্তু সুষ্ঠু নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বলা যাবে না। এবং পুরো প্রক্রিয়াটাই হয়তো হবে কারসাজি মুক্ত, এবং কোন রকম যেন অস্বচ্ছতা না থাকে। তো এখন ধরে নিলাম নির্বাচন তা হইল, এই যে স্বচ্ছ হইল, কারসাজি মুক্ত হইল, গ্রহণযোগ্য হইল, কিন্তু এর মাধ্যমে কি গণতন্ত্র আসবে? আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে? গণতন্ত্র শুধু নির্বাচনই তো নয়, নির্বাচন হলো গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম পদক্ষেপ এবং এই যাত্রা শুরু। এবং নির্বাচিত সরকার কি করে না করে তার উপর নির্ভর করবে সত্যিকার অর্থে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে কিনা। এবং এই জন্য আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার কতগুলো ঘাটতি আছে, ডেমোক্রেটিক ডেফিসিট, এবং শাসন প্রক্রিয়া অনেকগুলো দুর্বলতা আছে। এগুলো যদি দূরীভূত না করি, আমাদের সংবিধানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে, আমাদের আইনি কাঠামোতে অনেকগুলো দুর্বলতা আছে, এগুলো যদি দূরীভূত না করি তাহলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। বস্তুত আমাদের অতীতে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমাদের বোধহয় শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে 91 সালে, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তার মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ হয়নি। তাই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণের জন্য কতগুলো পরিবর্তন দরকার, কতগুলো সংস্কার দরকার, এবং আমাদের রাজনৈতিক দলগুলো সাথে দীর্ঘ 8 মাস ব্যাপী আলাপ আলোচনার ভিত্তিতে কতগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে, এবং রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে যে 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 ঐক্যমত্য হয়েছে 84টা বিষয়ে, তার মধ্যে 48টা বিষয় হলো সংবিধান সংক্রান্ত, আর 36টা বিষয় যেগুলো অধ্যাদেশের মাধ্যমে কিংবা যে নির্বাহী আদেশ বাস্তবায়ন করা যাবে। এবং রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে যে এগুলো তারা বাস্তবায়ন করবে, লিখিতভাবে অঙ্গীকার করেছে যারা স্বাক্ষর করেছে। তো এখন আমাদের নির্বাচনী কোন রাজনৈতিক দল, বিশেষ করে বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা তো আবার পরে বলেছে যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণাও করা হয়েছে, আমরা স্বাক্ষর করেছি যে দলিলে, প্রকাশ করা হয়েছে অন্য দলিল। এটা এই দলিলটা তারা স্বাক্ষর করেছে, এই দলিলে কারা কারা কোন কোন ক্ষেত্রে দ্বিমত করেছে এটা পরিষ্কার ভাবে লিপিবদ্ধ আছে, এবং এখানে প্রচারণার কোনো কিছুই ছিল না। এবং আমাদেরকে রাজনৈতিক নেতারা বলেছেন, পাবলিকলি তারা যে বক্তব্য দিয়েছেন, প্রাইভেটলি বলেছেন আমাদের রাজনীতি করতে হলে অনেক কিছুই বলতে হয়, এবং দুর্ভাগ্যবশত আমাদের এই কথাই সত্য। এবং তারা ওই যে অনেকে অ্যাপোলোজাইজও করেছেন যে বক্তব্য দিয়েছেন, দুর্ভাগ্যবশত। এনিওয়ে, তো এগুলো লিপিবদ্ধ আছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যেটা করেছে সুস্পষ্টভাবে, তারা বলেছে যে লিখিতভাবে বলেছে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে। শুধু তাই নয়, এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করবে। এনিওয়ে, তো আমার মনে হয় আমাদের নির্বাচনী ইশতেহারে কিংবা নির্বাচনী অঙ্গীকার, এতে এই ব্যাপারেও তাদের অঙ্গীকার সুস্পষ্ট হওয়া দরকার যে আমাদের এই সংখ্যালঘুদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে আমাদের এই যে তারা যে এখন একটা গণভোট হবে, তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে তারা এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু এখানে অনেক রকম অপপ্রচার হচ্ছে, অনেক রকম ওই যে অপতথ্য প্রচার করা হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। তা আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে সুস্পষ্ট করা দরকার। আর নির্বাচনী অঙ্গীকারে আরো অনেকগুলো বিষয় থাকা দরকার, এটা সহ এটা ছাড়াও আরো অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত হওয়া দরকার। আমি শুধু হেডলাইনটা বলছি, আমরা কয়েকটা বিষয় মনে করি এগুলো অন্তর্ভুক্ত হওয়া দরকার। সংখ্যালঘুদের সুরক্ষা ছাড়াও যে রাষ্ট্রযন্ত্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জবাবদিহিতা, এই গুমখুন যেগুলো হয়েছে যাতে ভবিষ্যতে না হয়, এটা জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টা সুস্পষ্ট করা দরকার। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, অর্থাৎ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করা, কার্যকর করা, যাতে ভবিষ্যতে মানুষের অধিকার হরণ না হয়।
সাংবিধানিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করা, এই নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এই নিয়ে জুলাই জাতীয় সনদে কতগুলো অঙ্গীকারও করা হয়েছে। তারপরে গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল, আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা, আর্থিক স্বচ্ছতা এবং তাদের তাদের দায়বদ্ধতা, তাদের দলের সদস্যদের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেওয়া ইত্যাদি আমরা অন্তর্ভুক্ত করেছি। তো এগুলো সম্পর্কে তাদের দুর্ভাগ্যবশত নির্বাচন কমিশন এগুলো গ্রহণ করে নাই। তো আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যাবে তারা নির্বাচনের তারা এগুলোর ব্যাপারে কি তাদের অবস্থান হবে তারা সুস্পষ্ট করবে তাদের ইশতেহারে। সহনশীল ও টেকসই অর্থনৈতিক কাঠামো, তারপরে চরম দারিদ্র্য দূরীকরণে তাদের অঙ্গীকার, কি অঙ্গীকার হবে, কি কার্যক্রম হবে, নারীর ক্ষমতায়নের অঙ্গীকার। দুর্ভাগ্যবশত একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে নীতিগতভাবে আমাদের রাজনৈতিক দলগুলো 100 আসনে উন্নীত করার ব্যাপারে নীতিগতভাবে একমত হলেও তারা কি প্রক্রিয়া হবে সেই ব্যাপারে একমত হতে পারে নাই। বস্তুত এখানে ওই যে পেট্রিয়ার্কি, পুরুষতন্ত্রের জয় হয়েছে, কিন্তু একটা বিষয় ঐক্যমত্য হয়েছে, অন্তত 5% আসনে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে, এবং আমার মনে হয় না কেউ সেই অঙ্গীকার রক্ষা করেছে। তো এখানে গোড়াতেই বোধহয় আমরা অঙ্গীকার ভঙ্গের আমরা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। আর দুই একটা বিষয় নিয়ে আমি শেষ করছি। শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা ব্যাপারে তাদের আমরা অঙ্গীকার দেখতে চাই, তাদের রাজনৈতিক ইশতেহারে। বিশেষত আমাদের সংসদ সদস্যরা যে স্থানীয় সরকারে স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা এটা অসাংবিধানিক। আমাদের উচ্চ আদালতে একটা রায় আছে যে আনোয়ার হোসেন মঞ্জু বনাম বাংলাদেশ হাইকোর্টে একটা রায় আছে যে স্থানীয় সরকার প্রতিনিধি সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা অসাংবিধানিক। এ ব্যাপারে তাদের স্পষ্ট আমরা অঙ্গীকার দেখতে চাই। তারপরে পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান, এই সম্পর্কে তাদের সুস্পষ্ট মতামত। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতার প্রেক্ষাপটে তাদের অবস্থান। তারপরে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় রোধ ও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ব্যাপারে তাদের সুস্পষ্ট অবস্থান আমরা দেখতে চাই তাদের নির্বাচনী ইশতেহারে। আরেকটা কথা বলে আমি শেষ করব, আমাদের শিক্ষা ব্যবস্থা, দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো সন্ত্রাসে আটকায় পরিণত হয়েছে। এটা মূলত অঙ্গ সহযোগী সংগঠনের কারণে, এবং আমাদের আরপিওতে আছে যে এটা বেআইনি। নিবন্ধিত রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠন থাকতে পারে না, এই বিধান তাদের গঠনতন্ত্রে থাকতে পারে না। ওই তারা যেটা করেছে ভাতৃপ্রতিম, ওই গঠনতন্ত্র থেকে বিলুপ্ত করেছে, কিন্তু ভাতৃপ্রতিম সংগঠন বলতে এটা চালিয়ে দিয়েছে। শুধু এই অঙ্গ সহযোগী সংগঠন বিদেশি শাখাও তো এইসব, এবং এটা ব্যাপকভাবে অজনপ্রিয়, এবং জনমতের প্রতি শ্রদ্ধা রেখে এবং আমাদের একটা শিক্ষা ব্যবস্থাকে সত্যিকার অর্থে একটা বিশ্বমানের করার লক্ষ্যে এইসব ব্যাপারেও তাদের এই যে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত হওয়া দরকার। তো আমি অনেক কথা বলে ফেলছি। গণতান্ত্রিক মূল্যবোধে অবশ্যই পরিবর্তন করতে হবে। যে 1954 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু ক্ষমতাসীন দল কচুকাটা হয়েছিল, কিন্তু কেউ প্রশ্ন করে নাই সেই নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে। কিন্তু আজকে আমাদের নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েছে, এবং আমাদের অনেকগুলো একটা আইনি কাঠামো হয়েছে, এই যে আরপিওর মতো আইন হয়েছে, কিন্তু এখন কি এটা কল্পনাও করা যায়? তো আমি আর কথা বাড়াবো না। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি আশা করি রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারগুলো ওই যে বুঝে শুনে তারা প্রণয়ন করবেন, এবং এটা অনুধাবন করবেন যে এটা তাদের জনগণের কাছে তাদের অঙ্গীকার, এবং এই অঙ্গীকারগুলো তাদেরকে বাস্তবায়ন করতে হবে।